পথের পাঁচালী নামটা শুনলেই কেমন একটা সুর কানে ভেসে আসে, তাই না? এর খুব সুন্দর একটা মানে দাঁড়ায় পথের গান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আর সত্যজিৎ রায়ের অমর সিনেমা দুটোই আসলে জীবনের এই দীর্ঘ যাত্রাপথেরই একটা গান। চলুন আজ আমরা ডুব দিই সেই অসাধারণ গল্পের গভীরে। তো পথের পাঁচালী ঠিক কী ধরনের গল্প? সাহিত্যের ভাষায় একে বলে বিল্ডুংসরোমান। বেশ কঠিন একটা শব্দ, তাই না? এর সহজ মানে হলো বড় হয়ে ওঠার গল্প। আর এই গল্পের কেন্দ্রে আছে অপু নামের একটি ছোট্ট ছেলে। আমরা কিন্তু পুরো গল্পটাই তার চোখ দিয়ে দেখি। গ্রামীণ বাংলার জীবন, সেখানকার অপার বিস্ময় আর তার পাশাপাশি যে কঠিন বাস্তবতা, সবকিছুই এক কথায় বললে এটা অপুর বেড়ে ওঠারই গল্প। এই গল্পে দারিদ্র্য মানে কিন্তু শুধু পেটের খিদে বা অভাব নয়। সমালোচকরা বলেন এটা ছিল মনের ওপর এক আক্রমণ। মানে দারিদ্র্য এখানে এমন এক শক্তি যা চরিত্রগুলোকে, তাদের সম্পর্কগুলোকে ভেতর থেকে গড়ে আবার ভেঙেও দেয়। এটা শুধু শারীরিক কষ্ট দেয় না, মানুষের মনটাকেও দুমড়ে মুচড়ে দেয়। তো গল্পের শুরুটা হচ্ছে নিশ্চিন্দিপুর নামের একটা ছোট্ট গ্রামে রায় পরিবারকে ঘিরে। আর এই পরিবারের জীবনটা ছিল বড়ই অদ্ভুত। একদিকে যেমন শৈশবের নিষ্পাপ আনন্দ, অপার বিস্ময়, ঠিক তার পাশে ছিল নিদারুণ অভাব আর কঠিন বাস্তবতা। তাহলে এই পরিবারে কে কে আছে? চলুন একটু আলাপ করা যাক। বাবা হরিহর, একজন পুরোহিত, স্বপ্ন দেখেন অনেক, কিন্তু বাস্তব জগতে একেবারে অসফল। মা সর্বজয়া, যিনি দারিদ্র্যের চাপে এতটাই পিষ্ট যে তার মায়ের মমতাও মাঝে মাঝে ঢাকা পড়ে যায় কঠোরতার আড়ালে। তাদের মেয়ে দুর্গা, একেবারে যেন প্রকৃতির মতোই দুরন্ত, বাঁধনহারা। আর ছেলে অপু, যে চুপচাপ সবকিছু দেখে যায় আর যার চোখ দিয়েই আমরা এই জগৎটাকে চিনি। আর আছেন এক বৃদ্ধা পিসি ইন্দির, যিনি যেন পরিবারের কাছে একটা বোঝা, একটা ভুলে যাওয়া অতীত। আগেই যেমনটা বললাম, পুরো গল্পটা আমরা অপুর চোখ দিয়ে দেখি। আর অপুর ছোট্ট পৃথিবীটা কিন্তু আবর্তিত হতো তার দিদি দুর্গাকে ঘিরেই। বলা ভালো, পুরো পৃথিবীটাই অপু আবিষ্কার করে তার দিদি দুর্গার হাত ধরে। দুর্গা চরিত্রটা কিন্তু বেশ জটিল। একদিকে সে যেমন একেবারে প্রকৃতির মতো বুনো আর স্বাধীন, আবার অন্যদিকে ছোট্ট ভাই অপুর জন্য তার স্নেহ ছিল একেবারে মায়ের মতো। আবার এই দুর্গাই ফল বা ছোটখাটো জিনিস চুরি করার জন্য মায়ের কাছে রোজ বকা খেত। কিন্তু আসলে কি, এই যে ছোটখাটো চুরি, এই যে মায়ের সাথে ঝামেলা, এগুলো সবই ছিল ওর ওই বাঁধনহারা স্বাধীন সত্তারই একটা প্রকাশ। অপুর শৈশবের এই শান্ত সরল জগতে হুট করে দুটো জিনিস ঢুকে পড়ে আর সব কিছু ওলটপালট করে দেয়। কি সেই দুটো জিনিস? এক, আধুনিকতা, আর দুই, মৃত্যু। আচ্ছা, একটা প্রশ্ন করি। নিশ্চিন্দিপুরের মতো একটা শান্ত সাকেত গ্রামে বহু দূরের একটা ট্রেন কিসের প্রতীক হতে পারে? এই ট্রেনটা কিন্তু গল্পের অন্যতম শক্তিশালী একটা প্রতীক। আর মজার ব্যাপার হলো, এটা সত্যজিৎ রায়ের একটা অসাধারণ সংযোজন, যা মূল উপন্যাসে এত গুরুত্ব পায়নি। আসলে এই ট্রেনের অনেকগুলো অর্থ আছে। অপু দুর্গার মতো শিশুদের কাছে এটা ছিল বাইরের অজানা জগতের প্রতি একরাশ বিস্ময় আর কৌতূহল। আবার অন্যদিকে সমালোচকরা বলেন ট্রেনের ওই হুইসেলের শব্দটা ছিল আসলে মৃত্যুর এক অশুভ পূর্বাভাস। আর সবশেষে এই ট্রেনই হয়ে ওঠে ভবিষ্যতের দিকে যাওয়ার একমাত্র উপায়, যখন পরিবারটা গ্রাম ছাড়তে বাধ্য হয়। পরিবারে প্রথম বড় ধাক্কাটা আসে বৃদ্ধা পিসি ইন্দির ঠাকুরানের মৃত্যুকে ঘিরে। শুধু তার মৃত্যু নয়, বরং তার সেই নিঃসঙ্গ মৃত্যুটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দারিদ্র্য কিভাবে একটা পরিবারকে ভেতর থেকে একা আর বিচ্ছিন্ন করে দেয়। এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি, যেটা সম্ভবত সবচেয়ে হৃদয় বিদারক। এমন একটা মুহূর্ত যেখানে প্রকৃতির রুদ্র রূপ আর পরিবারের ভেতরের ঝড় দুটো যেন এক হয়ে যায়। ভাবুন একবার, বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, তাদের ভাঙাচোরা বাড়িটা প্রায় উড়ে যাবে, আর ঠিক সেই সময় ঘরের ভেতরে প্রবল ঝড়ে কাতরাতে কাতরাতে দুর্গা মারা গেল। বাইরের এই ঝড়টা যেন ছিল নিয়তির কাছে ওই পরিবারটার চরম অসহায়ত্বেরই এক নির্মম প্রতিচ্ছবি। মাত্র একটা ঘটনা, কিন্তু এই একটা ঘটনাই অপুর শৈশবকে এক ঝটকায় শেষ করে দেয়। তার সব সারল্য, সব বিস্ময় যেন ওই এক রাতেই চিরদিনের মতো হারিয়ে গেল। দিদির মৃত্যুই ছিল তার শৈশবের সমাপ্তি। দুর্গার মৃত্যুর পর
পরিবারটা যখন গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন অপু একটা কাজ করে, যেটা খুব ছোট্ট একটা কাজ, কিন্তু এর তাৎপর্য অনেক গভীর। চলুন দেখি সে মুহূর্তটা। জিনিসপত্র গোছাতে গিয়ে হঠাৎ অপুর হাতে আসে সেই পুঁথির মালাটা, মনে আছে? যেই মালাটা চুরির অপবাদে দুর্গাকে কি ভীষণ মারি না খেতে হয়েছিল। সেই মালাটা খুঁজে পেয়ে অপু এমন একটা সিদ্ধান্ত নেয় যা তার মানসিক পরিবর্তনের একটা বড় চিহ্ন হয়ে থাকে। আর এখানেই কিন্তু উপন্যাস আর সিনেমার মধ্যে একটা বড় পার্থক্য। উপন্যাসে অপু একটা সোনার কৌটা জঙ্গলে ফেলে দেয়, হ্যাঁ জঙ্গলে, মানে সেটা চাইলেই হয়তো আবার খুঁজে পাওয়া যেত। কিন্তু সিনেমায় সত্যজিৎ রায় কী করলেন? তিনি অপুকে দিয়ে মালাটা পুকুরের জলে ফেলিয়ে দিলেন, যেখানে সেটা চিরদিনের মতো হারিয়ে গেল। কেন এই পরিবর্তন? কারণ অপুর এই কাজটা ছিল একটা প্রতীকী বিসর্জন। দিদিকে হারানোর কষ্ট, সেই চুরির ঘটনা নিয়ে অপরাধবোধ, তার শৈশবের সব দুঃখ, সব স্মৃতিকে অপু যেন ওই পুকুরের জলেই বিসর্জন দিয়ে দিল। অতীতের সব হিসেব চুকিয়ে নতুন করে শুরু করার একটা চেষ্টা। তো পরিবারটা তো ভেঙেই গেল। দুর্গার মৃত্যুর পর আর কিছুই আগের মতো রইল না। শেষ পর্যন্ত অপু, তার বাবা মা, তাদের বাপ দাদার ভিটে, নিশ্চিন্দিপুর গ্রাম সব কিছু পেছনে ফেলে একটা অজানা ভবিষ্যতের দিকে রওনা দিল। আর সিনেমার একেবারে শেষ শটটা উফ, গায়ে কাটা দেয়। রায় পরিবার চলে যাওয়ার পর তাদের সেই খালি ভাঙা বাড়িতে একটা সাপ ঢুকে পড়ে। এটাও কিন্তু সত্যজিৎ রায়েরই একটা মাস্টার স্ট্রোক, একটা অসাধারণ প্রতীকী সংযোজন। এই শেষ দৃশ্যটা আমাদের মনে একটা গভীর প্রশ্ন জাগিয়ে দিয়ে যায়। সাপটা হলো প্রকৃতির প্রতীক, যা ছিল, আছে আর থাকবে। তাহলে কি একটা পরিবারের আসা যাওয়া, তাদের এত আনন্দ, এত কষ্ট, এত সংগ্রাম, সবকিছুই প্রকৃতির এই অনন্ত যাত্রাপথে একটা ছোট্ট বুদবুদের মতো মিলিয়ে যাওয়া? এই ভাবনাটা দিয়েই গল্পটা শেষ হয়।